মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে 1,20,000 গুলি নাকি সেদিন ফুটানো হয়েছে। ফাঁকা জায়গা না, দুপাশে বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ে তো গুলির দাগ থাকবে। আর কোনো জায়গায় যদি ওই 1,000-2,000 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, কতটা ওরা অহরহ বলে বেড়াচ্ছেন। 2013 সালে শাপলায় যে অপারেশন হয়েছিল সেটি রাষ্ট্র দখলের একটি ধর্মীয় রাজনৈতিক প্রকল্পকে ভেঙে দেওয়া হয়েছিল। আর আজ সেই প্রকল্পের উত্তরাধিকারীরা ক্ষমতার ভেতরে থেকে পুরনো গুজবকে রাষ্ট্রীয় ভাষা দিতে চাইছে, সংখ্যা দিতে চাইছে। আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল একদিন মানবতা বিরোধী অপরাধীদের বিচার করত, সেই ট্রাইব্যুনালকে এখন ব্যবহার করা হচ্ছে গণজাগরণ মঞ্চের, ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনদের মতো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী সাংবাদিক থেকে শুরু করে বিবিসির মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন পর্যন্ত সবই বলছে যে শাপলা চত্বরে সেই রাতে অভিযানে গণহত্যার কোনো প্রমাণ নেই। কিন্তু ইউনূস সরকার জাতিসংঘকে পর্যন্ত এই কথিত হত্যাকাণ্ড নথিভুক্ত করতে বলেছিলেন। আর ঠিক তার 10 দিন পরেই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে শুরু করেছিল। কাকতালীয় নয় নাকি সুপরিকল্পিত? আমার বুদ্ধিমান দর্শক নিজেই জানেন। দিন দিন শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ, সব নতুন নতুন ইতিহাস, নতুন নতুন সংখ্যা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। চলুন একটু আলোচনা করে দেখা যাক শাপলা চত্বরে আসলে কি হয়েছিল। 5ই মে 2013 সালে শাপলা চত্বরে 2024 সালের মতোই জুলাই সন্ত্রাসীদেরকে হাজির করা হয়েছিল রাষ্ট্র দখলের উদ্দেশ্যে। সে সময় সরকার 2024 সালের মতো দুর্বলতা দেখায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরও 2024 সালের মতো বিদেশি এজেন্টরা তখনও ঠিক অতটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। তাই সে যাত্রায় আওয়ামী লীগ সরকার টিকে গিয়েছিল। কিন্তু এই শাপলা চত্বর নিয়ে দেশে বিদেশে প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচারণা এতটাই ভয়াবহ আকারে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এর চেয়ে 2013 সালের 5ই মে সরকার পড়ে গেলে হয়তো একদিকে ভালোই হতো, এত মিথ্যাচার দেখতে হতো না কাউকে। সবচেয়ে বড় কথা হলো 2024 সালের মতো 2013 সালের মিথ্যাচারেরও বহু জবাব এবং অভিযোগ খণ্ডনের চেষ্টা অনেকেই করেছেন, কিন্তু কে কানে তোলে কার কথা? 2024 সালে যেমন মৃত্যুর সংখ্যা বাড়াতে বাড়াতে একটি বিশাল সংখ্যা করা হয়েছিল, কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব কেউ নেয়নি, কেউ আগ্রহ দেখায়নি। তেমনি শাপলা চত্বরেও নিহতের সংখ্যা এক এক সময় এক এক অঙ্ক উল্লেখ করা হয়। সর্বশেষ অবৈধ ইউনূস সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দাবি করেছেন ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মিলিয়ে সারা দেশে সব মিলিয়ে 57 থেকে 58 জন নিহত হয়েছে। আর হেফাজত 4 মে 2025 সালে 93 জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। সংখ্যার এই ফারাক থেকেই বোঝা যায় পরিসংখ্যানের রাজনীতি কতটা গভীর। এও শেষ নয়, সংখ্যার কারসাজি আরো আসছে, অপেক্ষা করুন। সবচেয়ে বড় প্রশ্নটা হলো বিএনপিকে নিয়ে। ক্ষমতার বাইরে থাকতে বিএনপি ঠিক কি বলেছিল সেটা একটু মনে করিয়ে দেই আপনাদের। 7ই মে 2013 সালে অর্থাৎ শাপলা চত্বরে অভিযানের মাত্র 2 দিন পর বিএনপির স্থায়ী কমিটি একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সই করা সেই বিবৃতিতে বলা হয়েছিল, বিদেশি গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে 2.5 থেকে 3,000 লোককে হত্যা করা হয়েছে। দর্শক মনে রাখবেন, 2.5 থেকে 3,000। শুধু তাই নয়, বিএনপি আরো দাবি করেছিল মৃতদেহের উপর দিয়ে ভারী যানবাহন চালিয়ে দেওয়া হয়েছে, ট্রাক ভর্তি লাশ সরিয়ে নেওয়া হয়েছে এবং এই হত্যাকাণ্ড 1971 সালের 25শে মার্চের কালো রাতের সঙ্গে বা কাল রাতের সঙ্গে তুলনীয়। এমনকি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকেও নাকি হার মানিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে না, সেই 3,000 লাশ গেল কোথায়? 2.5 থেকে 3,000 মানুষ মারা গেলে সেই লাশগুলো আসলে কোথায়? সেই পরিবারগুলো কোথায়? সেই মায়েরা, বাবারা, সন্তানরা কোথায়? যারা স্বজন হারানোর বেদনায় বুক চাপড়াচ্ছিলেন তারা কোথায়? একই ঘটনা কিন্তু গুমের ক্ষেত্রেও হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ গুম হয়েছে, কিন্তু সুমার করিয়া দেখা গেল 281 জন, তারপরে 60-এর কাছাকাছি নাম তারা
দিতে পারছে। মানে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল তখন বলেছিল 2,500 থেকে 3,000 শুধু শাপলা চত্বরেই নিহত হয়েছে। আর এখন সেই বিএনপির সরকার ক্ষমতায়, ডক্টর ইউনূসের পরে তারেক রহমানের বর্ধিত সরকারের প্রশাসন হিসাবে যে অবৈধ ইউনূস সরকার আসলে এখনো চলছে, তাদের নিয়ন্ত্রণাধীন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম 3টি জেলা মিলিয়ে সারা দেশে মোট 57 থেকে 58 জন নিহত হয়েছে। 57 থেকে 58 জন সারা দেশে, 3,000 থেকে 58। এই জাদুটা কিভাবে হলো বলেন তো? এই প্রশ্নটা বিএনপিকে করার কি কেউ নেই? হয় 2013 সালে বিএনপি মিথ্যা বলেছিল, না হয় এখন বলছে। দুটির একটি সত্য হতেই হবে। এই দুটির বাইরে কোনো তৃতীয় সম্ভাবনা হয়তো নেই। আর জনগণ ঠিক সেই উত্তরটাই জানতে চায়। আসলে সেদিন কি হয়েছিল সেটা প্রত্যক্ষদর্শীরা বলেছেন। বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সংবাদদাতা কাদির কল্লোল রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত সরেজমিনে উপস্থিত ছিলেন ওই এলাকায়, শাপলা চত্বর এলাকায়। তিনি কোনো লাইভ ফায়ারিং দেখেননি, কাউকে মরতে দেখেননি, দেয়ালে গুলির চিহ্ন বা রাস্তায় রক্তের দাগও পাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল 2 দিনের সহিংসতায় সারা দেশে 28 জন নিহত হয়েছে। দৈনিক প্রথম আলো সেই সময় 5 জনের মৃত্যু নিশ্চিত করেছিল। আর পুলিশ বলেছিল রাতের অভিযানে আহত 1 জন পরে হাসপাতালে মারা যান। দিনের সংঘর্ষে 4টি মৃতদেহ পাওয়া গিয়েছিল মঞ্চের কাছে। কিন্তু বিএনপি সেই একই রাতে 3,000 লাশের গল্প ফেলেছিল। এবার আসা যাক আরেক বাটপারের কথায়। আদিলুর রহমান শুভ্র নামের সেই বাটপার। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান শুভ্র 61 জন নিহতের একটি তালিকা প্রকাশ করেছিলেন। কিন্তু ফরেনসিক তদন্তে দেখা গেছে সেই তালিকার 4 জন জীবিত, 7 জন বিভিন্ন ঘটনায় নিহত, 5 জনের নাম 2 বার করে লেখা, 11 জনের কোনো ঠিকানাই নেই এবং 27 জনের পাশে লেখা ছিল ইয়েট টু কনফার্ম, মানে এখনো কনফার্ম হয়নি, তবু তাদের মৃত দেখানো হয়েছে। 10 বছরের বিচার প্রক্রিয়ায় আদিলুর রহমান শুভ্র একটিবারও তার দাবির প্রমাণ দিতে পারেননি। বারবার তার কাছে আদালত প্রমাণ চেয়েছে। 2023 সালে আদালত তাকে সেজন্য দোষী সাব্যস্ত করেছিলেন। কিন্তু অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় এসে সেই রায় বাতিল করে আদিলুর রহমান শুভ্রর মিথ্যাচারের পুরস্কার হিসাবে তাকে একটি বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ইউনূসের কিচেন ক্যাবিনেটের অংশ করেছিল এবং সে দাবি করেছিল বাংলাদেশকে আসলে জঙ্গিদের হাতে তুলে দেওয়া উচিত। বুঝেন এবার। গণজাগরণ মঞ্চের প্রত্যক্ষদর্শীরা মনে করে সেদিনের আসল চিত্র অন্যরকম। তারা বলে হেফাজত ঢাকায় 6টি প্রবেশমুখে অবরোধ করেছিল, রাস্তার ডিভাইডারের গাছ কেটে ফেলেছিল, ব্যাংকে লুটের চেষ্টা করেছিল, নারী সাংবাদিককে দিনের আলোতে পিটিয়েছিল, শাহবাগে গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা করেছিল বারবার। এই ছিল তথাকথিত শান্তিপূর্ণ হেফাজতের সমাবেশের আসল চরিত্র, যাকে বিএনপি তাদের বিবৃতিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বলে বর্ণনা করেছিল। আর সবচেয়ে হাস্যকর হলো এই প্রহসনের রাজনৈতিক উদ্দেশ্যটা। শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারকে, সাংবাদিক শাহরিয়ার কবিরকে, অধ্যাপক মুনতাসির মামুনকে। অর্থাৎ যারা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কথা বলেছিলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার চেষ্টা করেছিলেন, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। উদ্দেশ্য স্বচ্ছ, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়া এবং যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের রাজনৈতিক পুনর্বাসন সম্পন্ন করা। 3,000 থেকে 58 এই সংখ্যার তারতম্য এবং এই যে পুরো পথটা বলে দেয় আসলে সত্যটা কোথায়। বিএনপি জামায়াতের মিথ্যাচারের রাজনীতি আজ নতুন অস্ত্র পেয়েছে। এটা তো নতুন নয়। আপনারা দেখুন প্রতিটি বিষয়ে তারা মিথ্যাচার করেছে, বিশেষ করে গুম খুন থেকে শুরু করে 2024, 2013 কোনটায় তারা মিথ্যা বলেনি এবং কোনো মিথ্যাই তারা প্রমাণ করতে পারেনি। বাংলাদেশে এই মিথ্যাচার প্রমাণের কোনো দায় নেই কারো। ক্ষমতার হাতুড়ি দিয়ে তারা ইতিহাস পুনর্লিখন করতে চাইছে এখন। কিন্তু ইতিহাস সাক্ষী থাকে, প্রত্যক্ষদর্শীরা সাক্ষী থাকেন। আর সেই 3,000 লাশের প্রশ্নটা চিরকাল তাড়া করে বেড়াবে বিএনপিকে। যতদিন এই জাতি বেঁচে থাকবে ততদিন এই প্রশ্নের উত্তর দিতে হবে তাদের। হয় তখন তারা মিথ্যে বলেছিলেন, না হয় এখন তারা মিথ্যে বলছেন। কোনটা আসলে সত্য? শাপলা চত্বরের রাজনীতির মূল শক্তি ছিল মৃত্যু নয়, মৃত্যুর গুজব। হেফাজতের সহিংস অবস্থান, পল্টন মতিঝিলের আগুন, দোকানপাট ভাঙচুর, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা,
কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে দেওয়া বাইতুল মোকাররমের ওখানে, নারী সাংবাদিককে প্রকাশ্যে পেটানো, শাহবাগে হামলার প্রস্তুতি, এসব আড়াল করতেই তৈরি করা হয়েছিল গণহত্যার কাহিনী, যেন রাষ্ট্রের বিরুদ্ধে ধর্মীয় আবেগকে অস্ত্র বানানো যায়, যেন যুদ্ধাপরাধীদের বিচার থামানো যায়, যেন গণজাগরণ মঞ্চকে অপরাধী বানানো যায়। সেদিন হেফাজত কোনো নিরীহ ধর্মীয় জামায়াত ছিল না। তারা ঢাকা অবরোধ করেছিল, 6টি প্রবেশ মুখ দখল করেছিল, তারপর শাপলা চত্বরে এসে অবস্থান নিয়েছিল। সন্ধ্যার পর অবস্থান কর্মসূচি রাজনৈতিক সংকটে রূপ নেয়। বিএনপি তখন হেফাজতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল ঢাকাবাসীকে। জামায়াত ছিল পেছনের কুশীলব, সামনে ছিল ধর্ম, পেছনে ছিল ক্ষমতা দখলের লোভ। আর আজ সেই একই নাটকের নতুন মঞ্চায়ন হচ্ছে। শাপলা চত্বরকে আবার তোলা হচ্ছে। কেন? বিচার চাইবার জন্য? না না, সত্য জানার জন্য? না হে না। লক্ষ্য আসলে দুটি। প্রথমত, হেফাজত এবং মৌলবাদী গোষ্ঠীকে সন্তুষ্ট রাখা। দ্বিতীয়ত, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়া। আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণজাগরণ মঞ্চ সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে ইতিহাসকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া। এই হলো ইউনূস সরকার এবং তারেক রহমানের সরকারের বর্ধিত প্রশাসনের রাজনৈতিক স্বরূপ। হেফাজতকে হাতের মুঠোয় রাখো, যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করো, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মিথ্যা মামলায় জেলে ভরো, ফাঁসি দাও, যা ইচ্ছে তাই করো। মৃতের সংখ্যা হাজার হাজার থেকে কখনো 61, কখনো 58, কখনো 93, আবার কখনো 48, 4 জন। এই হিসেব কখনো মিলবে না, কারণ হিসেব মেলানোর উদ্দেশ্য এদের নেই। উদ্দেশ্য হলো সংখ্যাটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। বিএনপি জামায়াতের গুজব, মিথ্যাচার এবং প্রতারণার রাজনীতিতে আরো একটি পালক যুক্ত হচ্ছে শাপলা চত্বরের এই নাটকীয় সংখ্যার খেলার বা হেরফেরের মধ্য দিয়ে। যারা ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগ তুলে রাজনীতি করে, তারাই আজ আমেরিকার পায়ে মাথা রেখে দেশের সার্বভৌমত্ব বন্ধক দিয়েছে। যারা গণতন্ত্রের কথা বলতো, তারাই আজ একটি অনির্বাচিত সরকারের ধারাবাহিকতা রক্ষা করে বিচারের নামে প্রতিশোধের রাজনীতি করছে। এরও একদিন শেষ আছে। চোরের 10 দিন, সাধুর তো একদিন, এবং সেই একদিন চোর কখনো সামাল দিতে পারে না। জানেন তো না? ভালো থাকবেন সবাই।